আর আয়নাঘর সম্পর্কে জানেন না এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আয়নাঘর হলো শেখ হাসিনার একটি টর্চার সেল, যেখানে মানুষজনদের গুম করা হতো, মেরে ফেলা হতো, এমনকি বন্দি করে রাখা হতো। এখন আপনারা সরাসরি আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর আয়নাঘর। দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার থাকে আয়নাঘরের ভিতরে। আয়নাঘরে মানুষজনদের এবং বন্দীদের এমনভাবে শাস্তি দেওয়া হতো যা দেখলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। যারা সরকার বিরোধী কথাবার্তা বলতো কিংবা যারা সরকার বিরোধী ছিল অথবা অন্যায়ের প্রতিবাদ করত, তাদেরকে রাতের আধারে অথবা দিনের বেলাতে গুম করে দেওয়া হতো। তাদের কোনো অস্তিত্বও খুঁজে পাওয়া যেত না। তাদেরকে নিয়ে এসে এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো। দিনের পর দিন তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। আর এই আয়নাঘরের ভিতরে রয়েছে অনেকগুলো গণকবর। এইসব গণকবরে রয়েছে নিরপরাধ অনেক ব্যক্তির লাশ। চারদিকে শুধু কঙ্কাল পড়ে আছে এই রুমটাতে। এবার যদি আমরা একটু সামনের দিকে এগোই তাহলে দেখতে পাচ্ছি যে মানুষ মরে পচে আছে। এছাড়াও শত শত লাশ পড়ে আছে প্রত্যেকটা রুমে। বিশেষ করে ডিবি হারুন আয়নাঘরে সবাইকে ধরে নিয়ে আসতো এবং এখানে নিয়ে এসে তাদের উপরে অমানবিক নির্যাতন চালাতো। অনেকের হাত পা কেটে এখানে কবর দিয়ে দেওয়া হতো। আবার অনেকের কিডনি, চোখ এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হতো। আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখলে মনে হয় যে এটা যেন একটি পৃথিবীরই জাহান্নাম। আমারই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যখন আরেকটু সামনের দিকে এগোচ্ছিলাম আমার বুক ধড়ফড় করছিল যে কতটা ভয়ঙ্কর আয়নাঘর। বর্তমান যুগে এসেও যে মানুষের প্রতি মানুষ এমনভাবে নির্যাতন চালাতে পারে তা এই আয়নাঘর না দেখলে বুঝতে পারতাম না। বন্ধুরা, এই আয়নাঘরের ভিতরে গুম করা হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ, যাদের অস্তিত্বও নেই বর্তমানে। আর আয়নাঘরে যাদের বন্দি করে রাখা হতো তাদেরকে দিনের পর দিন খাবার দেওয়া হতো না। যদিও মাঝে সাঝে খাবার জুটত, সেটা হতো ক্যাকটাসের কাঁটা অথবা খেজুরের কাঁটা অথবা ভয়ঙ্কর কোনো খাবার, অথবা পচা বাসি এঁটো খাবার তাদেরকে দেওয়া হতো, যেগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ত বন্দিরা। এমনকি তাদের খাবার পানিও দেওয়া হতো না। অনেক কয়েদিরা নিজেরা প্রস্রাব করে নিজেদের প্রস্রাব নিজেরাই খেত। এভাবে তাদের তৃষ্ণা নিবারণ করত। এমনকি কয়েদিদের বন্দি করে তাদের গোপন অঙ্গে ইট বেঁধে দেওয়া হতো, যাতে করে তারা আরও বেশি কষ্ট পায়। এভাবে দিনের পর দিন রাতের পর রাত আয়নাঘরের ভিতরে নির্যাতন চালিয়েছে ডিবি হারুন সহ তার দলবল। আর এদেরকে ক্ষমতা দিয়েছে শেখ হাসিনা। হাসিনার পালিত কুকুররা এইসব কাজকর্ম করত এখানে। মদ খেয়ে দিনের পর দিন নির্যাতন চালানো হতো এইসব মানুষদেরকে। বন্ধুরা, আয়নাঘরের ভিতরে যে বড় একটি গণকবর পাওয়া গেছে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে দেখাবো, যেগুলো দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আসুন বন্ধুরা, এবার আমরা আয়নাঘরের ভিতরের বেশ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘর কতটা অন্ধকার এবং কতটা গভীর, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না। এমনকি সাংবাদিক থেকে শুরু করে কাউকেই এর ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো না। যদি স্বৈরশাসক হাসিনার পতন না ঘটত তাহলে হয়তো আমরা আয়নাঘর সম্পর্কে কিছুই জানতে পারতাম না। সম্প্রতি বাংলাদেশের আয়নাঘরের সামনে অনেক মানুষ আন্দোলন করায় বিনা অপরাধে যারা আয়নাঘরে বন্দী ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়ে বের হয়ে বলে যে তারা কখনোই এমন কোনো কিছু দেখেনি। এমনকি তারা নিজেরাও জানে না যে তারা কোথায় ছিল। এই আয়নাঘরে অবস্থানকারে তারা বলেছে যে আয়নাঘরে ঠিকঠাক মতো খাবার দেওয়া হতো না এবং তাদের উপরে চরম নির্যাতন চালানো হতো। সপ্তাহে একবেলা খাবার জুটত। এমনকি এই আয়নাঘরে অনেকের আর্তনাদ দেওয়ালে ভেসে আছে। এমনকি আয়নাঘরের ভিতরে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালাতো পুলিশ বাহিনী। শুধু পুলিশ বাহিনী নয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিন্তু ব্যাপক টর্চার চালাতো এই আয়নাঘরের ভিতরে। আপনাদের সামান্য একটু উদাহরণ দিই। এই আয়নাঘরে যারা সরকার বিরোধী ছিল, যারা জনগণের পক্ষে ছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, তাদেরকে নিয়ে ব্যাপক টর্চার করা হয়েছে। তাদের হাতের আঙুল কেটে ফেলা হয়েছে, তাদেরকে দড়ি দিয়ে বেঁধে ইচ্ছামতো পিটানো হয়েছে, সারা দিন রাত 24 ঘন্টা না খাইয়ে উল্টো করে বাথরুমের মধ্যে শুয়ে রাখা হয়েছে। আর এই আয়নাঘরের রুমগুলো এতটাই ছোট ছিল যে সেখানে কোনো মানুষ সঠিকভাবে বসতেও পারত না। ছোট্ট একটি রুম যেখানে শোয়াও যেত না, সেখানে তাদের প্রসাব করতে হতো, পায়খানা করতে হতো এবং তার মধ্যেই থাকতে হতো। তাহলে একবার কল্পনা করুন কতটা নির্যাতন চালানো হয়েছে এই আয়নাঘরে। ধারণা করা হচ্ছে যে প্রায় 4 থেকে 5 হাজার বন্দীকে এইসব আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের উপরে চরম নির্যাতন চালানো হয়েছিল মধ্যযুগীয় কায়দায়। আবার অনেক বন্দী তো মানসিকভাবে পাগল হয়ে গেছে। একজন সুস্থ মানুষকে যদি প্রতিদিন অত্যাচার করা হয় তাহলে তো সে পাগলই হয়ে যাবে। অনেকে আয়নাঘর থেকে বের হয়ে সে নিজেই চিনতে পারছে না যে কোথায় তার বাড়ি, তার সাথে কি ঘটেছিল বা তার কি হয়েছিল।
সব কিছুই তারা ভুলে গেছে। এই আয়নাঘরের মধ্যে এতটাই নির্যাতন চালানো হয়েছে যে অনেকের তো কথা বন্ধ হয়ে গেছে, যারা ঠিকঠাক মতো কথা বলতে পারছে না। আমরা একটি ভিডিওতে দেখেছি যে আয়নাঘরের মধ্যে শত শত কঙ্কাল পড়ে আছে। তবে এটি আসলে বাস্তবে আয়নাঘরের ভিডিও কিনা বা অন্য কোনো ভুয়া ভিডিও সেটা বলা যাচ্ছে না এখনই। হতে পারে এটা আয়নাঘরের অপর কোনো চিত্র বা অন্য কোনো আয়নাঘরের ভিডিও। তবে আমার মতে এই ভিডিওটি সঠিক নাও হতে পারে। তবে বাস্তবে যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল তার বর্ণনা দিয়েছে যারা আয়নাঘরে ছিল তারা। অনেকে তো এখনও কথা বলতে ভয় পাচ্ছে, যদি তাদেরকে আবারও আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হয়। মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে তারা এমনটা বলতে পারে তা ভাবা যায়। এই আয়নাঘরকে আমরা চাই যেন গুঁড়িয়ে দেওয়া হয়, কিংবা বর্তমানে যেসব এমপি মন্ত্রীদেরকে আটক করা হয়েছে তাদের যেন এই আয়নাঘরে বন্দি করা হয়। এটাই আমার দাবি থাকবে। বর্তমান ছাত্র সমাজ কী করছে? তারা কি পারছে না এইসব আওয়ামী লীগ নেতাদেরকে এই আয়নাঘরে বন্দি করতে? তাদেরকেও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হোক। তাদেরকে একেবারে ফাঁসি দিয়ে দিলে তো শেষই হয়ে গেল। তাদেরকে আমরা ফাঁসি দিতে চাই না, তাদেরকে আমরা তিলে তিলে মারতে চাই। বন্ধুরা, শেখ হাসিনা তো বাংলাদেশ ছেড়ে পালিয়েছে।